গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। খুব সম্প্রতি তামিল একটা সিনেমা রিলিজ পেয়েছে যেটা নাম হচ্ছে শয়তান দ্য ডার্ক। সিনেমাটার অ্যাকচুয়াল রেটিংটা আমি পাইনি এবং এই সিনেমাটির আরেকটা নাম রয়েছে দ্য ব্ল্যাক বাইবেল, মানে কালো বাইবেল। তো যাই হোক, সিনেমাটার আইএমডিবি রেট সম্ভবত 10/6 মতো হতে পারে এবং এই সিনেমাটা বর্তমানে ভালোই আলোচনায় রয়েছে এবং এই সিনেমাটি মূলত কয়েকটা কিস্তিতে আসবে। তো প্রথম পার্টটা আমি মোটামুটি 20-25 মিনিটের মধ্যে তোমাদেরকে গল্প বলে শোনাচ্ছি। তো চলো আমরা যাই আগে কাহিনীতে। তো সিনেমার শুরুতেই আমাদের অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানো হয় যে ব্রিটিশরা যখন ভারত দখলে এসেছিল তখন তারা ভারতকে নিজেদের গোলামে পরিণত করে এবং ওই সময় তারা তাদের নিজেদের ধর্ম মানে ক্রিশ্চিয়ান ধর্ম ভারতে ছড়িয়ে দিতে শুরু করেছিল। আর এ কারণে তখন অনেক মানুষ ওই সময় ক্রিশ্চিয়ান হয়। তো ক্রিশ্চিয়ান বা জিজাস ভক্ত যেমন এসেছিল, সেভাবে আরেকটা গ্রুপও ইংল্যান্ড থেকে এসেছিল যারা জিজাসের পূজা করতো না, মূলত শ্যাটান বা শয়তানের পূজা করত। এবং তাদের অন্ধবিশ্বাস ছিল এটাই যে শয়তানের কাছে যাই চাওয়া যায় তাই দিয়ে দেওয়া হয়, কিন্তু প্রতিদানে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর সেই গ্রুপের একজন বিশেষ ব্যক্তি ছিল যে এই শয়তান পূজার বিষয়টি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। আর সেই ব্যক্তিটি এই ব্ল্যাক ম্যাজিকের উপর একটা বইও লিখে এবং সে তার সকল গবেষণা করে যে ব্ল্যাক ম্যাজিকের বইটা লেখে সেটার নাম দেওয়া হয় ব্ল্যাক বাইবেল নামে। মানে এটা খ্রিস্টান ধর্মের যে ধরো তোমার বাইবেলের ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে উল্টা পাল্টা করে তৈরি করা হয়েছে, অনেকটা মুসলিমদের কুফরি কালামের মতো। তো যাই হোক, এরপর ভারত যখন স্বাধীন হয় তখন এই ধরনের বিধর্মীদের দেশ থেকে তো তাড়িয়ে দেওয়া হয়। মানে ব্ল্যাক ম্যাজিক করা সেই গ্রুপরা অনেকেই দেশ থেকে চলে গিয়েছিল বা আলাদা এক জায়গায় গিয়ে বসবাস শুরু করে। যেমন তোমরা হয়তো অনেকেই মুরব্বীদের কাছ থেকে শুনে থাকবে, কুচার দেশ নামে একটা জায়গা রয়েছে ভারতের আসামে, ওখানে খালি ব্ল্যাক ম্যাজিকে চলে। তবে ওই লোকরা যাওয়ার আগে করেছিল কি, দেশের আরো অনেক মানুষকে ট্রেন করে রেখে গিয়েছিল। তো যাদেরকে ট্রেন করে রেখে গিয়েছিল, তো ওই ব্যক্তিরা সিদ্ধান্ত নেয় তারা এই শয়তানের পূজার রিচুয়াল কখনোই বন্ধ করবে না, এটা তারা চালিয়ে যাবে এবং তারা প্রতিনিয়ত এই শয়তানকে পূজার প্র্যাকটিস করা শুরু করে। তবে আমার একটা কথা, যে সৃষ্টিকর্তা তার পূজা করা বাদ দিয়ে আমি শয়তানের পূজা কেন করবো ভাই, সিরিয়াসলি? কারণ সে তো বেশি শক্তিশালী অবশ্যই। তো যাই হোক, এরপর ভারতের মধ্যে অস্তিনাপুরাম নামের একটা প্রত্যন্ত গ্রাম আমরা দেখতে পাই যেখানে এই পূজাটা এখনো প্র্যাকটিস করছিল। মানে চারপাশে পাহাড়া ঘেরা গ্রাম এবং শয়তানকে খুশি করতে তারা বারবার বলিও দিতে শুরু করে। আর তারা এই জন্য এটা করতো যাতে গ্রামের ভালো হয়, অসুখ বিসুখ না আসে, দারিদ্রতা কমে যায়, মানে অন্ধবিশ্বাস বা অশিক্ষিত যাকে বলে আর কি। আর এরপর আমাদের 1973 সালের একটা সিন দেখানো হয় যেখানে আমরা মার্লিন নামের একটা মহিলাকে দেখি এবং মার্লিন তার মেয়ে আলিশার সাথেই থাকতো। তো মার্লিন তার মেয়ে আলিশাকে স্কুলের জন্য প্রস্তুত করছিল আর তখনই তারা রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর যে মহিলাটি চিৎকার করছিল সে আর কেউ নয় বরং মার্লিনের মাই ছিল এবং মার্লিন তাকে একটা ছোট্ট রুমে তালাবদ্ধ করে রেখেছিলেন। আর এরপর আমরা দেখি যে মার্লিন তার মাকে খাবার দিতে যায়, কিন্তু তার মা তার মুখও দেখতে চায় না। তো এই কারণে মার্লিন শুধুমাত্র খাবার রেখে চলে আসতে চায়, কিন্তু তার মা এটাও অ্যালাউ করে না। তো এর জন্য মার্লিন তার মা আলিশাকে বলে, তুই গিয়ে তোর নানিকে খাবারটা দিয়ে আয়। তো এই কথা শুনে আলিশা করে কি তার নানিকে খাবার দিতে যায়। তবে এইখানে ঘটনা কি ঘাপলা কি আমরা জানি না এবং এই সিনেমাতে অনেক ঘাপলাই তোমাকে বলা হবে না, এটা তুমি সেকেন্ড পার্টে জানতে পারবে। তো এরপর কাহিনী চলে যায় 10 বছর পরে। আর 10 বছর পরে সেই ছোট্ট আলিশা এখন 12 ক্লাসে পড়তো। তো এখানেও আমরা আলিশাকে স্কুলের জন্য তৈরি হতে দেখি এবং ওই সময় আলিশার বোনকেও আমরা দেখি। তবে ওদের মা মার্লিনের অবস্থা আগের থেকে খারাপ হতে শুরু করেছিল এবং আলিশা তার মায়ের অ্যাক্টিভিটিস এর অনেক রকম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। তো আলিশা তার মাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো মা? আর এর উত্তরের মা বলে, আমার কিছুই হয়নি, তোমরা আমার ব্যাপারে দুশ্চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দাও। তবে মার্লিনের যে ছোট মেয়েটা ছিল, না সে কানে শুনতে পেতো না সে কথা বলতে পারতো। তবে তারপর আমরা দেখতে পাই সেও স্কুলে যেত এবং আলিশা তার ছোট বোনকে নিয়ে স্কুলে রেগুলার পৌঁছে যায়। আর এর পরের সিনে আমরা সাগর নামের একটা ছেলেকে দেখতে পাই। তো সাগর আর আলিশা একই স্কুলে একই ক্লাসে পড়তো, কিন্তু সাগর আলিশার গ্রামের বাসিন্দা ছিল না, সে একটু শহর টাইপের এলাকার ছেলে ছিল। আর প্রতিদিনই সাগর একটু দেরি করে আসতো। তবে দেরি করে আসার কারণও রয়েছে, কারণ পেছনের সারিতে বসলে সে আলিশাকে দেখতে পারতো খুব কাছ থেকে, আর এর জন্য সে ইচ্ছে করে এমনটা করতো। চিন্তা করো ভাই, কেমন ফিরিতি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হয়েছে কি, সাগরের বন্ধুরাও জানতো সাগর আলিশাকে ভালোবাসে, এর জন্য তারা সাগরকে নিয়ে বলতে শুরু করে, বেটা তুই সরাসরি আলিশাকে প্রপোজ দে, তোর চেহারা খারাপ কই। কিন্তু ভাই আমার যে বন্ধু বান্ধব পাইছিলাম ভাই, আমার হয়তো গান ছুট্টি, তুই এই চেহারা নিয়ে প্রপোজ দিস না। তো যাই করতো, 3 জনের বন্ধু গ্রুপ ছিল, কিন্তু এরই সাথে ওদের গ্রুপে একটা মেয়ে বান্ধবী ছিল যার নাম হচ্ছে মনি। তো মনি এরপর সাগরকে বলে, আরে বেটা আমি তোর ব্যাপারে আলিশাকে ইনডাইরেক্টলি বলেছিলাম, কিন্তু আলিশা সেরকম কোনো রেসপন্সই করেনি, জাস্ট এরকম বললো যে আমার পারিবারিক অনেক সমস্যা রয়েছে, সেই সব সমস্যা নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, আমার বাড়তি কিছু ভাবার সময় নেই, তো সবচেয়ে বেটার হবে তুই আলিশাকে ভুলে যা, এটাই ভালো। তো এই কথা শুনে সাগর হতাশ হয়ে পড়ে, কিন্তু এসব কথা মাথায় না নিয়ে সাগর ভাবতে থাকে যেভাবেই হোক আলিশারে আমার প্রপোজ করতেই হইব। তো যাই হোক, পরের সিনে আমরা দেখি যে সাগর তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল। সিরিয়াসলি এত আগে বাস্কেটবল খেলতো ওরা। আর ওই একই সময় পাশে থেকে একটা চার্জে সেখানকার ফাদারের চার্জ একজন মাদারের সাথে কথা বলছিল, আর তখন মার্লিন সেই চার্জে আসে। তো মার্লিনকে দেখে সবাই শকড হয়ে যায়। এখানে একটা বিষয় বলি, এই স্কুলটা মূলত ক্রিশ্চিয়ান মিশনারির স্কুল এবং স্কুলের মধ্যে তোমার চার্জ রয়েছে এবং তোমার জানার সুবিধার্থে একটা কথা বলতেই হচ্ছে, সাউথে কিন্তু প্রচুর পরিমাণ ক্রিশ্চিয়ান রয়েছে, অনেক ডিস্ট্রিক্টে ক্রিশ্চিয়ানরা মেজরিটিও। তো যাই হোক, ফাদার তখন জিজ্ঞাসা করে মার্লিনকে, তুমি এখানে কেন এসেছো? তো এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে মার্লিন এমন একটা পরিবার থেকে বিলং করে যারা ব্ল্যাক ম্যাজিক করতে জানে, মানে ওই সেই শয়তানের পূজারীদের ফ্যামিলি। তো এই জন্য ফাদার তাকে সেখান থেকে চলে যেতে বলে, বাট মার্লিন বলে
আমি ঈশ্বরকে দেখতে এসেছি। তো এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। আর এরপর ফাদার মার্লিনকে বলে তোমাদের ফ্যামিলি যে পাপগুলো করেছে জিসাস তো তোমাদের কখনোই ক্ষমা করবে না। বাট মার্লিন বলে যে জিসাস আমাকে দেখছে সে আমাকে মাফ করতে চায়। তো এই কথা শুনে সবাই ভেবে নেয় যে মার্লিন তো পাগল হয়ে গিয়েছে। তো এরকম ভেবে সবাই যখন জিসাসের দিকে তাকায় তখন তারা সবাই জিসাসের মূর্তির নড়াচড়া অনুভব করে। তো এই দৃশ্য দেখে একটা মাদার তো অজ্ঞানী হয়ে যায়। আর এরপর আমরা যে ছেলেদের টিমকে বাস্কেটবল খেলতে দেখেছিলাম তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং সাগরের টিম এবং অন্য একটা টিমের সাথে মারামারি হয়। আর এইদিকে আমরা দেখি এরপর চার্চের মধ্যে মাদার যখন অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সিস্টার তাকে ধরে বেঁধে উঠায়। আর তারপর ফাদার মার্লিনকে বলে জিসাসের কাছে ক্ষমা চেয়ে দ্রুত এখান থেকে পালাও। তো মার্লিন তখন জিসাসের সামনে তার করা পাপের কথা বলতে থাকে এবং বারবার জিসাসের কাছে ক্ষমা চায়। তো এসবের মধ্যেই মার্লিনের মাইন্ডে একসাথে অনেকগুলো জিনিস চলতে থাকে। আর এরপর একটা স্টেজে এসে মার্লিনের কাছে মনে হয় সে নিজেকে আঘাত করছে এবং তার হাতের কিছু চিহ্ন দেখে মার্লিন নিজে অবাক হয়ে যায়। আর মার্লিনের এই অবস্থা দেখে ফাদার নিজেই ভয় পেয়ে যায়। আর এইদিকে সাগর আর তার বন্ধুরা মিলে যে মারামারিগুলো করেছে এজন্য ওদেরকে শাস্তি দেওয়া হয়, ওদেরকে নীল ডাউন করে রাখা হয়। এবং স্কুলে আমি অনেকবার নীল ডাউন হয়েছি আর কি। তো যাই হোক অভিজ্ঞতা ভালোই আছে। তো এরপর আমরা দেখি যে সাগর একটা গিফট কিনে আনে আলিশার ব্যাগের কাছে রেখে দেয়। তো আলিশা গিফটটা দেখে ভাবনায় পড়ে যায় এবং ভাবে গিফটটা খোলা ঠিক হবে কিনা। তো দোতানায় থাকতে থাকতেই ক্লাস শেষ হয়ে যায় এবং ক্লাসের সবাই চলে যাওয়ার পরে সে গিফটটা ওপেন করে। আর এই সব ক্লাসের বাইরে থেকে সাগর এবং তার বন্ধুরা লুকিয়ে দেখছিল এবং তারা ভেবে নেয় যেহেতু আলিশা গিফটটা খুলে দেখেছে তার মানে সে সাগরকে পছন্দ করে। তো এরপর আলিশা যখন ক্লাস থেকে বের হয় তখন মনি তাকে জিজ্ঞাসা করে আরে শালি তুই কি সাগরকে পছন্দ করিস? তখন আলিশা উত্তর দেয় আমার পরিবারে আগে থেকে অনেক সমস্যা আর আমার কাছে প্রেম করার মতো যথেষ্ট সময়ও নেই। আর তাছাড়া এখনো স্মার্টফোন আবিষ্কার হয়নি, হোয়াটসঅ্যাপ নেই। তো আমি কিভাবে প্রেম করব? আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামবাসীরা আমাদের পরিবারকে দেখে ভয় পায়। তো এই জন্য আমার মাথায় সবসময় আমার পরিবারকে নিয়ে টেনশন থাকে, আমি তাদেরকে সুরক্ষিত রাখতে চাই। তো প্রেম করার মতো সময় আমার কাছে নেই। আর এরপর আমরা দেখতে পাই যে আলিশাও কিন্তু সাগরের দিকে তাকিয়ে থেকে মনে মনে পছন্দ করে এবং সাগর যে আলিশার পাশে ঘুরঘুর করে এই ব্যাপারটা সে আগে আন্দাজ করে এবং ভেতর থেকে উপভোগ করে। কিন্তু সাগরের থেকেও তার পরিবার অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই কারণে সে সাগরের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। তবে সাগরের কথা ভেবে আলিশা হালকা একটু স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায় এবং এই স্মাইল ভাই যে কোনো পোলাকে মনে করে হার্ট অ্যাটাক দেওয়ার জন্য যথেষ্ট। তবে আমরা এখন আর পোলা নেই, আমরা ম্যান হয়ে গিয়েছি। তো যাই হোক সাগর যখন আলিশাকে হাসতে দেখে তখন সে বুঝে যায় গ্রিন সিগন্যাল, আলিশা আমাকে পছন্দ করে। তো এমনই একদিন আলিশা যখন সাগরকে দেখে স্মাইল দিয়ে চলে যাচ্ছিল তখন সেখানে চার্চের সেই মাদার আসে যে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সে আলিশাকে থামিয়ে দিয়ে কথা বলতে শুরু করে। তো মাদার আলিশাকে বলে তোমার মা চার্চে এসে অনেক সমস্যার সৃষ্টি করেছে। আমি জানি না ফাদারের সাথে ও কি বিষয়ে কথা বলেছে, কিন্তু ও যাওয়ার পর থেকে ফাদার অনেক অসুস্থ, এমনকি সে এখন বিছানা থেকে উঠতে পারছে না। তো এ কারণে তুমি তোমার মাকে বুঝিয়ে বলো সে যেন আর কখনোই চার্চে না আসে, তা না হলে বাটাম ভেঙে দেবো এবং সে যদি একবার আসে একবারে কিন্তু বস্তাবন্দি করে রেখে দেবো। তো আলিশা এই কথা শুনে ভয় পেয়ে যায় এবং বলে ঠিক আছে আমি আমার মাকে বুঝিয়ে বলবো। তো এরপর বাড়িতে এসে আলিশা তার মাকে বলে তুমি মা এসব করা বন্ধ করো। কিন্তু তখন ওর মার উপর চিৎকার করে বলে ওঠে কি বলেছিস তুই, আমি কি করছি তুই জানিস? তুই কিছু জানিস না আমি কি করছি। বাট তখন আলিশার মনে পড়ে ওর মা ওদের বাড়ির বাসন কাসন একটা জায়গায় ভুলে রেখে এসেছে, তো মানে এক বাড়িতে রেখে এসেছে। তো আলিশা নিজে সেখানে যায়। তো যখন ও সেই বাড়ির কাছে পৌঁছায় দরজা নক করে দেখা যায় ভেতর থেকে কেউ এসে দরজা খোলে না। আর তখনই আলিশার খেয়াল করে যে দরজার কাছে মানুষের একটা কাঁটা আঙুল ঝুলে রয়েছে। তো এটা দেখে আলিশা তো অনেক শকড হয়ে যায় এবং ভেবে নেয় তার মাই হয়তো এরকম কিছু করেছে। তো এই কারণে ভয় পেয়ে সে দ্রুত বাড়িতে ফিরে আসে। আর এরপর বাড়িতে এসে আলিশা জানতে পারে তার মা বাড়িতে নেই। আর ছোট বোনে এমন একটা কিছু দেখেছে যে কারণে সে খুব ভয় পেয়ে রয়েছে, কিন্তু বোবা হওয়ার কারণে সে আলিশাকে বোঝাতে পারছে না যে সে কি দেখেছে। আর এরপর আলিশা যখন তার মাকে খুঁজতে বের হয় সে দেখতে পায় তার মা নিজেকে আঘাত করছে। তো আলিশা তখন দ্রুত তার মাকে গিয়ে আটকে এবং জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো মা? তো আলিশা এরপর তার মাকে শান্ত করিয়ে খাবারের টেবিলে নিয়ে আসে। বাট খাবার টেবিলে আলিশার মা আলিশাকে বলে তোমার প্রেয়ার্স বা প্রার্থনা করে তারপর খাওয়া উচিত। তো এই কথা শুনে আলিশা বলে তোমার তো প্রার্থনা করা পছন্দই না, তুমি তো জীবনে প্রার্থনা করোই না। বাট তখন মা বলে আজকে প্রার্থনা করার প্রয়োজন রয়েছে। বাট আলিশা জানতো যে তার মা হয়তো প্রার্থনা করলে শয়তানের কাছে প্রার্থনা করবে, জিজাসের কাছে নয়। তো এরপর যখনই আলিশার মা প্রে করতে শুরু করে তখনই সে অদ্ভুত অঙ্গভঙ্গি করা শুরু করে এবং তারপর অচমকাই রাক্ষসের মতো খাবার খেতে শুরু করে। আর নিজের মাকে এই অবস্থায় দেখে আলিশা এবং তার ছোট বোন দুজনই ভয় পেয়ে যায় এবং এরপর আলিশা বলে আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি ওরকম কিছু করনি মা, এখন আমি বড় হয়ে গিয়েছি এরকম তুমি পরিবর্তন হয়ে গেলে, আমি আমার সেই পুরনো মাকে ফেরত চাই। তো এইসব কথা বলতে বলতে আলিশা তার মাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। আর পরের দিন সকাল আলিশার মা আলিশার ছোট বোনকে স্কুলের জন্য রেডি করিয়ে দিচ্ছিল। আর তখন আলিশা এসে তাকে জিজ্ঞাসা করে আপনি এরকম অদ্ভুত আচরণ কেন করছেন? আর তখন তার মা বলে আমার ভেতরে কোনো একটা সমস্যা হয়েছে। তো এই জন্য আলিশার মা নিজে থেকেই বলে তোরা স্কুলে যাওয়ার সময় বাড়ি থেকে আমাকে তালা দিয়ে যাস। তো এই কথা শুনে আলিশা তার মাকে লক রেখে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। আর তারপর আমরা দেখি আলিশা যখন ক্লাসরুমে ছিল তখন কিছু একটা ড্রয়িং করছিল। আর তখনই আলিশা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় আর শব্দটা শুনে আলিশা জোরে চিৎকার করে ওঠে। আর আলিশাকে এইভাবে চিৎকার করতে দেখে অন্য সব বাচ্চারা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু আলিশা কিছুই বলে না, সে চুপচাপ আবারও নর্মাল বিহেভ করে এবং ড্রয়িং করতে শুরু করে। আর এরপর আমাদের ছোট বাচ্চাকে দেখানো হয়
যে তার মাকে ছড়া শোনাচ্ছিল, আর ওই বাচ্চাটিও মায়ের সাথে ছড়া বলছিল। তো এভাবে বলতে বলতে হঠাৎ বাচ্চাটি ছড়া বলা বন্ধ করে দেয়, আর বাচ্চাটির মা বাচ্চাটিকে জিজ্ঞাসা করে কি হলো আবার। তো দেখতে দেখতেই বাচ্চাটি গায়েব হয়ে যায় সেখান থেকে, এবং বাচ্চাটির মা বুঝতে পারে না এত দ্রুত বাচ্চাটি গায়েব হলো কিভাবে। তো বাচ্চাটির মা অনেক ভয় পেয়ে এবং স্বামীকে ডাকে এবং সব ঘটনা জানায়। দুজনে ভয় পেয়ে এরপর বাচ্চাটিকে খুঁজতে শুরু করে, আর তারপর আমরা সেই ছোট বাচ্চাটিকে দেখতে পাই যে একটা অন্ধকার স্থানে রয়েছে এবং তাকে কেউ পজেস করেছে। তবে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে সেখানে আমরা মার্লিনকে দেখতে পাই, মানে মার্লিন এই বাচ্চাটিকে গায়েব করেছিল। তবে বাচ্চাদের প্যারেন্টসদের কোনো ধারণাও ছিল না যে তাদের বাচ্চা গায়েব হওয়ার পেছনে মার্লিন জড়িত রয়েছে। আর এইদিকে আমরা দেখি ক্লাসরুমে আলিশার সাথে অদ্ভুত সব কর্মকাণ্ড হতে থাকে। হঠাৎই আলিশা করে কি চিৎকার করে ওঠে, আর এর জন্য টিচার তাকে বকাও দেয়, মানে চিৎকারটা অনেকটা এরকম। তো টিচার বারবার বলে এরকম চিৎকার করে না, খুব খারাপ শোনায়। কিন্তু আসলে হয়েছে কি, ক্লাসরুমের জানালার সামনে একটা কাক আলিশার দিকে তাকিয়েছিল এবং আলিশার কাছে মনে হচ্ছিল এই কাক ওর উপরে অ্যাটাক করতে যাচ্ছে। তো এই কারণে ভয় পেয়ে সে বারবার চিৎকার করছিল। তো আলিশার অবস্থা দেখে তখন টিচার স্টুডেন্টরাও ঘাবড়ে যায়, আর তারপর টিচার তাকে ক্লাস থেকে বের করে প্রিন্সিপাল ম্যাডামের রুমে পাঠিয়ে দেয়। আর সাগর যখন এসব দেখে তখন তার কাছে মনে হয় আলিশার মানসিক সমস্যা হয়েছে, তাকে সাহায্য করা প্রয়োজন। তো এই কারণে সে কাগজে একটা ডক্টরের ডিটেলস লেখে এবং মনির হাতে দিয়ে বলে এটাকে দিই। তো কিছুক্ষণ পরে আলিশা যখন প্রিন্সিপালের সাথে কথা বলে বের হয় তখন মনি ওর সঙ্গে কথা বলে এবং ওই ডক্টরের ডিটেলস লেখা কাগজটি আলিশাকে দেয় এবং বলে এই ডক্টরটা সাগরের পরিচিত, তুই গেলে তোর কাছ থেকে 10 টাকা কম নেবে, তুই এই ডক্টরটা দেখাস। বাট তখন আলিশা বলে আমি তো কোনো পাগল নই যে আমাকে ডক্টর দেখাতে হবে। এবং আলিশা এরপর তার বইপত্র নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। আর এরপর আলিশা যখন তার ছোট বোনকে নিয়ে বাড়ি ফিরছিল তখন সেই মহিলাকে দেখতে পায় যার বিয়ে হারিয়ে গিয়েছে এবং অনেক মানুষ জমে গিয়েছে, সবাই কান্নাকাটি করছে। তো আলিশা এটা দেখে ধারণা করে ওই বাচ্চা মেয়েটা গায়েব হওয়ার পেছনে হয়তো তার মায়ের হাত রয়েছে। তো এই সন্দেহ করে সে চুপচাপ বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং বাড়ি পৌঁছতেই আলিশা তার মাকে অবজার্ভ করতে শুরু করে। সে বুঝতে চায় যে তার মায়ের আচরণে কোনো পরিবর্তন এসেছে কিনা। বাট তখনই আলিশার মনে পড়ে আরে আমি না দরজা লক দিয়ে গেছিলাম, তাহলে তো আমার মায়ের এখান থেকে বের হওয়া সম্ভব না। তবে তারপর ওর মনের সন্দেহ যায় না, এই কারণে ঘরের সবকিছু চেক করতে থাকে। আর তখনই হঠাৎ করেই আলিশার মায়ের মধ্যে একটা কিছু ঘটতে থাকে এবং আমরা দেখতে পাই আলিশার মাকে সেই মেয়েটি কন্ট্রোল করছে। তো এখানে আমাদের একটু খটকা লেগে যায়, মানে আমরা তো দেখলাম যে আলিশার মাই মূলত মেয়েটিকে এনেছে, কিন্তু ওই মেয়েটার আত্মা এখন কি হয়ে আলিশার মাকে কন্ট্রোল করছে। তো এর মানে এখানে তৃতীয় কোনো গেমার রয়েছে যার কারণে এসব ঘটছে এবং আলিশার মা এসব অদ্ভুত আচরণ করছে। তবে তার চিৎকারের মাঝে কিন্তু ওই মেয়েটার কণ্ঠ আসছিল, আর এই কারণে অনেক দূর যখন এই চিৎকারের আওয়াজ হয় তখন গ্রামবাসীরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ওদের বাড়িতে আসে। আবার এইদিকে আলিশা চিন্তা করে আমার মাকে এখন শুয়ে দেওয়া উচিত, বাট আলিশার মা মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত এবং আলিশা ভাবে যে এই কথা বাইরে কাউকে জানতে দেওয়া যাবে না যে আমার মা পাগল হয়েছে। আবার এদিকে দেখা যায় গ্রামবাসীরা চলে এসেছে এবং আলিশাকে বলে আমরা সন্দেহ করছি সেই বাচ্চাটি গায়েব হওয়ার পেছনে তোমার মায়ের হাত রয়েছে, আর এর জন্য আমরা এটা চেক করতে এসেছি যে তোমার মা কেন চিৎকার করলো। তো এটার উত্তরে আলিশা বলে আমার মায়ের শরীর অনেক অসুস্থ আর এই কারণে সে ব্যথায় চিৎকার করেছে, তবে আমি এখন তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এটা বলে আলিশা করে কি তাদেরকে বাড়ি থেকে বের করে। তার অন্যদিকে মার্লিনের সাথে কথা বলার পরে ফাদারের মধ্যে অনেক পরিবর্তন এসেছিল, মানে আলিশার মায়ের সাথে, এবং লাস্টে দেখা যায় ফাদার অসুস্থ হতে হতে একেবারে ফটোস্ট্যান্ড করে দেয়, মানে মারা গিয়েছে। বাট পুলিশের কাছে এই বিষয়টা অস্বাভাবিক লাগে এবং তার কাছে মনে হয় এটা কোনো মার্ডার হতে পারে। তো এই জন্য তারা সিদ্ধান্ত নেয় এই ডেড বডিটাকে তারা পোস্টমর্টম করবে এবং ইন্সপেক্টর মার্ডারকে বলে যেহেতু আমার কাছে সাসপেক্ট হচ্ছে এটা কোনো মার্ডার হতে পারে, তো এর জন্য আমি এটাকে পোস্টমর্টম করাতে চাই। কিন্তু মার্ডার বলে স্যার প্লিজ এরকম করবেন না, এখানকার বাদশারা যদি এটা জানতে পারে তাহলে তারা অনেক ভয় পেয়ে যাবে, মানে ভৌতিক কিছু বা ওরকম মার্ডারের কিছু জানলে তারা ভয় পেয়ে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। আর অন্যদিকে আলিশা অন্যদিনের মতোই তার ছোট বোনকে নিয়ে স্কুলে যাচ্ছিল, আর তখন একটা কাক এসে তার কানের কাছে স্ক্র্যাচ করে উড়ে যায়। আর এরপর আলিশা যখন তার কানে ক্ষত হাত দেয় তখনই কোনো মানুষের দুটো চোখ তার সামনে এসে পড়ে, ভাই মানে উঠানোর চোখ। তো এই চোখ দেখে তো আলিশা ভয় পেয়ে যায় এবং দ্রুত তার বোনকে নিয়ে সেখান থেকে ছুটে পালায়। আর এরপর বাড়িতে এসে আলিশা দেখে যে তার মা দেয়ালের দিকে তাকিয়ে কিছু বলছে এবং আলিশা জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে মা, আমার দিকে তাকাও। এবং আলিশা যখন আবারও অধৈর্য হয়ে তার মাকে বলে এদিকে ঘোরো, আমার দিকে তাকাও। তো এরপর যখন ওর মা তাকায় দেখা যায় যে আলিশার মায়ের চোখ নেই। তো বুঝতেই পারছো একটু আগে যে চোখগুলো ওই কাকে দিয়ে গিয়েছে উপর থেকে পড়েছিল সেটা ওর মায়েরই চোখ ছিল এবং আলিশা বুঝতে পারে পরিস্থিতি সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে, তার মা মানসিকভাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। আর এরপর আলিশার মা করে আলিশারই গলা চেপে ধরে আলিশা ব্যথায় ছটফট করে, কিন্তু তখন আলিশার ছোট বোন সেই কাগজের টুকরা এনে দেয় যেটার মধ্যে সাগর ডক্টরের নাম্বার দিয়েছিল। আর এইদিকে ইন্সপেক্টর করে কি ফাদারের ডেড বডি হসপিটালে নিয়ে আসে পোস্টমর্টম করানোর জন্য। আর অন্যদিকে সাগর আর তার এক বন্ধু যার নাম হচ্ছে রাহুল, তারা দুজন মিলে আলিশাদের বাড়িতে এসে আলিশার মাকে নিয়ে হসপিটালে যায়। তো রাহুল আর সাগর তখন আলিশাকে জিজ্ঞাসা করে তোমার মায়ের চোখের কি হয়েছে। তো আলিশা তখন আবল তোর কোনো একটা কিছু বলে বেঁচে যায়, মানে ইগনোর করে, কিন্তু ওর ছোট বোন ইশারাঙ্গিত অনেক কিছু বলে। তো যাই হোক এরপর এই কথাটা ঘোরানোর জন্য আলিশা বলে আমাদের গ্রামের বাড়িতে তো আমাদের নানিও রয়েছে আর সে তার ঘরে একাই থাকে। তো এই কথা শুনে সাগর বলে ঠিক আছে তাহলে আমি তোমার নানিকে আমাদের বাড়িতে নিয়ে যাই। বাট আলিশা বলে না যাই করো নানিকে কোনোভাবেই তোমাদের বাড়িতে ঢুকতে দিও না। কিন্তু সাগর কোনো কথা শুনে না, ওর পিড়িতে এতখানি হয়ে গিয়েছে যে বলে কি বলো তুমি, তোমার নানি মানে আমার নানি, হ্যাঁ তুমি চিন্তাই করো না, আমি সেফলি তোমার নানিকে নিয়ে চলে আসবো। তো এই কথা বলে সাগর করে কি তার বন্ধু রাহুলকে নিয়ে সেখানে চলে যায়, মানে ওদের বাড়িতে। আর এইদিকে ফাদারের বডিটাকে পোস্টমর্টম করার জন্য ডক্টর সকল প্রস্তুতি নিয়ে
থামিয়ে দেয়, কিন্তু যখনই তারা পোস্টমর্টম শুরু করবে তখনই বিদ্যুৎ চলে যায় এবং তারপর দেখা যায় ডেড বডি তার স্থান থেকে অন্য জায়গায় সরে গিয়েছে। তো ডক্টর এটা দেখে তো পুরো শকড হয়ে যায়। আর এরপর তারা যখন ডেড বডির কাপড় সরায় তখন দেখা যায় যে ফাদারের পুরো শরীরে অদ্ভুত কিছু সিম্বল দেখা যাচ্ছে। তো এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এত ভয় পেয়ে যায় যে তারা আর পোস্টমর্টম করতে পারে না। তো যাই এরপর ইন্সপেক্টর ভাবে যে না, এখানে ফুইটানি করে লাভ নাই, বডিটা তাড়াতাড়ি দাফন করে দেয়, সেটাই মঙ্গল। এবং মজার একটা কথা বলি, আমি একটা গেম প্লে তোমাদেরকে উপহার দিব, মর্টারি হাউস এরকম পোস্টমর্টম, মানে আমি চাকরি করি পোস্টমর্টমে, এরকম বিভিন্ন ভয়ঙ্কর লাশ থাকে, সেটা নিয়ে পুরো কাহিনী। তোমরা চাইলে ওই গেমগুলো আমি আনতে পারি যদি তোমরা কাও আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি সাগর আর তার বন্ধু দুজনেই আলিশের বাড়িতে পৌঁছে যায় আর তারা এখানে আলিশের নানিকেও খুঁজতে শুরু করেছে। আর এইদিকে ইন্সপেক্টর একজন ব্যক্তিকে আদেশ করে কবর খুঁড়তে। তো এরপর সে যখন কবর খুঁড়তে শুরু করে তখনই হঠাৎ করে সে আরেকটা ডেড বডি পায় এবং ইন্সপেক্টর তখন বলে আগেরটা সরিয়ে ফাদারের বডিটা দাফন করে দিতে। এরপর যখন ওই ব্যক্তি আগের বডিটা ক্লিয়ার করতে যায় তখন দেখা যায় যে সেখানে রাখা বডিটা একদম ফ্রেশ। তো তারা ভেবেছিল যে এটা কোনো পুরাতন বডি হবে, কিন্তু ফ্রেশ বডি দেখে তারা ভয় পেয়ে যায়। আর অন্যদিকে সাগর আলিশাদের নানির ঘরে পৌঁছে যায় এবং সেখানে আলিশার নানির এঙ্গেজমেন্টের ছবিটা আনানো ছিল। তো এটা দেখে রাহুল বলে যে নানি বসকালে একটা মালি ছিল, কিন্তু সাগর ওকে থামিয়ে দেয় যে হাজার হলাম নানি শাশুড়ি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর কবর করতে গিয়ে যে লাশটা পেয়েছিল সেটা মূলত আর কারোই না, এটা আলিশার নানিরই ছিল। আর এইদিকে সাগর তো ওর নানি শাশুড়ির যুবতী বয়সের ছবি দেখছিল, কিন্তু নানিকে কোথাও খুঁজে পায় না। আর তখনই সেখানে প্যারানর্মাল কাজকর্ম হতে শুরু করে এবং অদৃশ্য একটা ফোর্স তাদের উপর অ্যাটাক করে। তো ভয় পেয়ে সাগর আর রাহুল তখন বাইরে চলে আসে আর তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়। আর এইটার আওয়াজ এতটাই বিকট ছিল যে অনেকটা হিরো আলমের গানের মতো। তো তারা দুজনেই করে কি নিজেদের কান চেপে ধরে এবং হঠাৎ করে রাহুলের মধ্যে পরিবর্তন হতে শুরু করে এবং রাহুল তার বন্ধু সাগরের উপর অ্যাটাকই করে বসে। তো সাগর এখানে অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রাহুল কোনো কথা শোনার মতো অবস্থায় ছিল না। আর তাই সাগর পরিস্থিতি বুঝে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তো পালিয়ে এরপর সাগর তার পরিবারের কাছে আসে এবং ওখানকার ঘটনা বলে। আর তারপর জিজ্ঞাসা করে আমার আলিশের খবর কি। তোর পরিবার বলে আলিশা ঠিক আছে, টেনশন করিস না, হসপিটালে আছে। আর তারপর সাগরের বাবা বলে তুই যা বললি এই ব্যাপার নিয়ে আমারও তো একটু জানা দরকার, ঠিক আছে তোর অপেক্ষা কর, আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করে আসি। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ব্রেক নেব এবং তুমি কাইন্ডলি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। স্কিপ করার জন্য একটু টানতে হবে তোমার, কারণ আমরা ফার্স্ট টেক অ্যাড দিচ্ছি না, ফার্স্ট অ্যাড দিলে বেশিরভাগ মানুষই ঘুরে যায়। তো মাঝখানে তোমার একটু টানতে হবে কষ্ট করে। আমরা ব্রেক দিচ্ছি, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো যাই হোক, ওই ফাদারের কেস ইনভেস্টিগেশন যে ইন্সপেক্টরটা করছিল সেটাই কিন্তু সাগরের বাবার বন্ধু। তো ওই ইন্সপেক্টরের পর বলে আমাকে ওই পুরো গ্রামের তথ্য কালেক্ট করতে হবে, আর ওই গ্রামের বিষয়ে তথ্য কালেক্ট করার জন্য সে একজন পুলিশ কনস্টেবলকে দায়িত্ব দেয়। বাট হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট ঘটে যায়, মানে যে শেলফে সে ওই ফাইলটা খুঁজছিল সেই সেলফি তার উপর পড়ে যায়। তো এই কারণে অফিসার ব্যথায় কাঁদতে থাকে, কারণ তার বিচির উপর পড়েছে। আর ইন্সপেক্টর তখন গিয়ে তার বিচির উপর থেকে ওই সেলফটা সরায়। আর তখন কি হয়, সে একটা ওই সেলফ থেকে পড়ে যায় একটা ক্যাসেট পায় এবং জানা যায় ওই ক্যাসেটটা মূলত ওই অস্তিনাপুরম গ্রামের সম্পর্কে। তো এরপর তারা সবাই মিলে ক্যাসেটটা প্লে করে। আর ওই ক্যাসেটটা মূলত অনেক বছর আগে পোস্টমর্টম করা একটা ডক্টর রেকর্ড করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে অস্তিনাপুরম গ্রামের মানুষরা খুবই অদ্ভুতভাবে মারা যাচ্ছিল এবং তাদের ডেড বডিতে অদ্ভুত কিছু সিম্বল দেখা যাচ্ছিল। আর সেটাই ইনভেস্টিগেট করার জন্য ডক্টর এখানে পোস্টমর্টম করতে এসেছে। তাই এই পুরো বিষয়টি ডকুমেন্ট করে রাখার জন্য সে ক্যামেরা সেট করে সব রেকর্ড করেছে। তবে আশ্চর্যের বিষয় ছিল যে মারা যাওয়া প্রতিটি ডেড বডির অর্গান একদম নর্মাল ছিল, মানে তাদের মারা যাওয়ার কোনো কারণ ছিল না। তো এই জন্য ডক্টর অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব, তারা কিভাবে মারা গেল। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা মারা গিয়েছে 20-25 দিন হয়ে গিয়েছে, তারপরেও তাদের অর্গান এত ফ্রেশ থাকে কিভাবে। তো এরপর তারা যখনই অর্গানগুলো ভালো মতো চেক করতে যায় তখনই প্যারানর্মাল কিছু হতে শুরু করে এবং ডেড বডির মধ্যেও একটা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস শুরু হয়, মানে মরা লাশ তাজা হয়ে যেতে শুরু করে। তো এইটা দেখে রুমের ডক্টররা পালাতে শুরু করে এবং একটা অদৃশ্য ফোর্স এসে ভেতরের সবাইকে অ্যাটাক করতে শুরু করে এবং যে ডক্টর গ্রুপ, মানে যে 4 জন ছিল, পুলিশ ছিল, মুখ ছিল, সব শালা ওখানেই জিন্দা ভোগামা হয়ে যায় এবং ভিডিও এখানেই কাট হয়ে যায়। তো বর্তমানে এই ভিডিও দেখার পরে পুলিশ অফিসাররা সবাই ঘাবড়ে যায় এবং চিন্তা করে বাইরে কি দেখলাম। তো এরপর ইন্সপেক্টর সাগরের বাবাকে বলে দেখো আমি জানি তোমার ছেলে ওই মেয়েটাকে অনেক ভালোবাসে, তো সবচেয়ে বেটার হবে তুমি তোমার ছেলেকে বুঝে ওই মেয়ের কাছ থেকে দূরে নিও, তা না হলে কিন্তু তুমি একটা জিন্দা ভোগামা খেয়ে যাবে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে
পাই সাগর প্রতিদিনের মতো স্কুলে আসে, কারণ সে সবার ব্যাপারে সবকিছু জানতে চায়। এরই সাথে তার বন্ধু রাহুল কোথায় গায়েব হয়ে গেল সে ব্যাপারে খোঁজ লাগাতে হবে। তো এমন সময় স্কুলের পাশেই দেখতে পায় যে মাদার কিছু কাগজপত্র আগুনে পুড়িয়ে দিচ্ছে। তো এই দৃশ্যটা সাগর দেখে নেয়, তবে অত সিরিয়াসলি নেয় না। আর অন্যদিকে সাগর যখন রাহুলকে খুঁজছিল তখন রাহুল স্কুলের বিল্ডিং এর ছাদে দাঁড়ানো ছিল এবং রাহুলকে দেখে মনে হচ্ছিল সে ছাদ থেকে লাফ দিতে পারে। তো স্কুলের সবাই এটা দেখে অবাক হতে থাকে যে রাহুল এটা কেন করবে। সবাই জিজ্ঞাসা করতে থাকে যে তুই এটা কেন করছিস, কিন্তু ও কারো কথাই শুনছে না। মনে হচ্ছে ও পজেসড হয়ে গিয়েছে এবং অচমকেই উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় এবং সাফারি কিরকিরা হয়ে যায়। তো এটা দেখে সবাই হতাশ হয়ে পড়ে। তো সাগর রাহুলের এই অবস্থা দেখে এত ইমোশনাল হয়ে পড়ে যে ও পাগলের মতো কান্না করতে থাকে। তবে সাগরের মনে বিশ্বাস ছিল যে রাহুল হয়তো জীবিত রয়েছে, ডক্টরের কাছে নিলে সে বাঁচবে, কিন্তু হসপিটালে নেওয়ার সময় সে মারা যায়। আর এই ঘটনায় সাগর নিজেকে দোষী মনে করে যে আমি যদি সেই দিন ওকে না নিয়ে যেতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না। আর এরপর আমরা দেখি যে হসপিটালে মাদার আসে মার্লিনের সঙ্গে দেখা করতে, আর সে মার্লিনকে বলে তোমার জন্য এইসব শুরু হয়েছে। তবে এটা শুনে মার্লিন কোনো রিয়াক্ট করে না, কোনো জবাবও দেয় না। আর এই কারণে মাদার সেখান থেকে উঠে চলে যায়। আর তারপর সাগর আসে হসপিটালে আলিশার কেবিন আলিশাকে দেখতে, কিন্তু সে দেখতে পায় আলিশা নেই, কিন্তু দেয়ালের মধ্যে অনেকগুলো সিম্বল রয়েছে। আর ভালো করে যখন অবজার্ভ করে সাগর ভাবতে থাকে যেগুলো কি হতে পারে। তো এরপর সাগর যায় হচ্ছে পোস্টমর্টম যে রুমে হয় সেই রুমে, এবং সেখানে একটা আওয়াজ শুনতে পায়। আর চেক করার জন্য সে যখন ওই রুমে যায় তখনই আবার প্যারানরমাল কর্মকাণ্ড হতে থাকে। দেখতেই পাচ্ছ সাগর তো সেখানে মাদারের ডেড বডি দেখতেই পেয়েছে, এবং আমরা এখানে মাদারের ডেড বডিও দেখতে পাই। একটু আগে যে মাদার ছিল সেই মাদারের ডেড বডিও দেখতে পাই, তার মানে মাদার মারা গিয়েছে। আর এটা কে মারতে পারে, নিশ্চয়ই মার্লিন মেরেছে। আর এরপর আমরা দেখি মাদারের গেট আপ নিয়ে মার্লিনের ছোট মেয়ের স্কুলে কেউ একজন আসে এবং অর্ডার দেয় যে আমার মেয়েকে নিয়ে আসো। আর তারপর সিস্টাররা করে কি মার্লিনের ছোট মেয়েকে নিয়ে আসে, এবং আমাদের যখন ওই মাদারকে দেখানো হয় আমরা দেখি এটা ওই মার্লিনই, কিন্তু তাকে দেখে ভয়ঙ্কর নানের মতো লাগছিল। তো যাই হোক সে এসেছে তার মেয়ের সঙ্গে দেখা করতে। আর তারপর মার্লিন তার মেয়েকে বলে চলো আমার সাথে বাসায় চলো। তো মেয়েও তার কথা মেনে নেয়, মায়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে ইন্সপেক্টর যখন জানতে পারে যে আলিশা এবং তার মা দুজনই হসপিটাল থেকে গায়েব, তখন সে করে ওইখানকার সিকিউরিটি গার্ডদের উপর রাগ করতে থাকে এবং দ্রুত মার্লিনের বাড়িতে এসে পৌঁছে যায়। আর মার্লিন তখন তার ছোট মেয়ের বাড়িতেই ছিল। আর ওই সময় সাগর আর ইন্সপেক্টরও সেখানে পৌঁছে যায়, মানে কয়েকটা পুলিশ নিয়ে। তো সাগর করে কি আলিশার ছোট বোন মানে ওর হবু শালিকে নিজের কোলে রাখে, মানে ওর মায়ের কাছে নিরাপদ না, এবং ইন্সপেক্টর সবাইকে জিপে বসিয়ে দেয়। বাট তখন সেখানে মার্লিন রাগান্বিত চোখে সাগরকে দেখছিল, মানে চোখের ভাষায় অনেকটা এমন যে সাগর তুই এখানে কি করতে এসেছিস, কেন এসেছিস। তবে মার্লিনের তো চোখ নাই। আর এইদিকে আমরা দেখি ইন্সপেক্টর মার্লিনের বাড়ির প্রতিটা রুম চেক করছিল। আর এরপর তারা সেই লক হওয়া রুম থেকে মানে যেখানে বৃদ্ধ মহিলাকে রাখা হতো ওটা দেখে পুরো শকড হয়ে যায়, মানে ওই যে সেই নানি যেখানে থাকতো, কারণ সেখানে অনেকগুলো কাটা আঙ্গুল ঝুলিয়ে রাখা হয়েছিল। তো এই দৃশ্য দেখে সবাই এত ভয় পেয়ে যায় যে, এবং তারা ভাবে যে আগে সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু যখনই পুলিশের জিপে তারা ওঠে তখনই পুরো গ্রামের মানুষ সেখানে চলে আসে, এবং ওই গ্রামের মানুষের ধারণা ছিল যে এই সমস্যার মূল কারণটা হচ্ছে মার্লিন। আর এই জন্য তারা মার্লিনকে মারতে জিপে অ্যাটাক করে। বাট ইন্সপেক্টর তাদেরকে আটকানোর চেষ্টা করে, যখন কাজ হয় না তখন সে বন্দুক বের করে পাছায় গুলি করবে এই হুমকি দিলেই ভয় পেয়ে সব পালিয়ে যায়। আর এই ঝামেলার সুযোগ নিয়ে মার্লিনও সেখান থেকে পালিয়ে যায়। বাট তখন ইন্সপেক্টর পড়ে যায় দুশ্চিন্তায় যে মা মেয়ে দুজনেই কিভাবে মিসিং হতে পারে। তবে ভাগ্য ভালো ছোট মেয়ে ওদের কাছে রয়েছে। তো এরপর ইন্সপেক্টর সাগর আর তার পরিবারকে বলে তোমরা কিছুদিন এই বাচ্চাটাকে সামলাও। তো তারাও রাজি হয়ে যায়, বাচ্চাটিকে নিজেদের সাথে নিয়ে যায়। তবে ওই দিন রাতে সাগরের একটুও ঘুম আসে না, এবং সে বারবার মার্লিনের সেই রাগান্বিত মুখটার কথা, মানে শাশুড়ির রাগান্বিত মুখটার কথা মনে করে ভয় পেতে থাকে। বাট তখনই সাগর বাড়ির বাইরে একটা কিছুর আওয়াজ শুনতে পায়। আর আওয়াজের শব্দ অনুসরণ করে সাগর বাইরে যখন চলে আসে সে অচমকায় পাগলের মতো আচরণ করা শুরু করে এবং পানির মধ্যে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখন ওর চোখ খুলে এবং আমরা দেখতে পাই স্বপ্ন দেখছিল। আর এরপর সাগর কারিকে নিজের বাড়িতে সে ছোট্ট মেয়েটিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। এবং এরপর ধীরে ধীরে সাগর আরো অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং একটা ধারালো বস্তু নিয়ে নিজের কানের মধ্যে বারবার জখম করতে থাকে, ঠিক যেমনটা মার্লিন করেছিল। মানে ওই যে সিনেমা শুরুর দিকে নিজেকে কষ্ট দিত, তার মানে ওই যে স্পেশাল শয়তানটা মার্লিনকে ধরেছিল এখন ওটা সাগরকে ধরছে। তো সাগরের প্যারেন্টস তো এটা দেখে শকড হয়ে যায় এবং দ্রুত ওকে নিয়ে হসপিটালে যায়। আর পরের দিন আমরা দেখি হসপিটালে সাগর ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে। তো সাগর বলে যে ফাদারের মৃত্যুর পর থেকে কিন্তু এসব শুরু হয়েছে, তো ফাদারের ব্যাপারে আমাদের কিছু জানা উচিত, তাহলে আমরা কোনো ক্লু পেতে পারি। এবং ফাদারের ডেড বডিতে যে সিম্বল গুলো পাওয়া গিয়েছিল আলিশাও সেম ওইটাই ড্র করেছিল। এবং সাগর এটাও বলে যে মাদার কিছু জিনিসপত্র আগুনে জ্বালিয়ে দিয়েছে। তো আমাদের মনে হয় ওই ফাদারের রুম চেক করা উচিত। তো এরপর সাগর আর ইন্সপেক্টর করে কি ফাদারের রুমে যায়, কিন্তু সেখানে তারা কোনো ক্লু খুঁজে পায় না। আর এরপর তারা সেখানে যায় যেখানে চার্জের মাদার কিছু কাগজের পাতা জ্বালিয়েছিল। ভাগ্যক্রমে সেখানে গিয়ে অর্ধেক আগুনে পুড়ে যাওয়া কিছু ছবি তারা খুঁজে পায়। আর ওই ছবিতে তারা যে একটা ভিডিও রেকর্ড দেখেছিল না পোস্টমর্টমের অনেক আগের, সব ডক্টর মারা গেল, সেই 4 জন ডক্টরকে দেখতে পায়, তার সাথে আর একজন ডক্টরকে দেখতে পায়। কিন্তু ভিডিওতে তো 4 জন ছিল, তার মানে একটা ডাক্তার কি এখনো বেঁচে রয়েছে, আর সে কি এই ব্যাপারে অনেক কিছু জানে আর জেনেই পালিয়ে গিয়েছিল। তো এরপর ইন্সপেক্টর অনেক খুঁজে সেই ডক্টরকে খুঁজে বের করে যে এখনো জীবিত ছিল। আর এরপরে ডক্টরের সামনে যখন ওই অস্তিনাপুরাম গ্রামের নাম নেওয়া হয়, ডক্টর তো বুড়া বয়সে মনে করো যে বিছানায় মুতে দেয় এবং ইন্সপেক্টর এবং সাগরকে সেখান থেকে চলে যেতে বলে। বাট সাগর আর ইন্সপেক্টর তাকে ইনসিস্ট করে যে ব্যাপ বুড়া সত্যি কথা কন, নাহলে কিন্তু একবারে জিন্দা বোকামা করে দেবো। তো তখন ডক্টর ভয়ের চোটে বলতে শুরু করে ওই গ্রামে আমাদের ওই ডক্টর গ্রুপটার পোস্টমর্টম করতে যাওয়ার কথা ছিল,
কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি তো যেতে পারিনি, কিন্তু বাকি যে 4জন ডক্টর গিয়েছিলেন তারা সবাই মারা গিয়েছে, আর ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি বেঁচে গিয়েছিলাম। তো এরপর ডক্টর অতীতের সকল কাহিনী বলতে শুরু করে এবং এখানে আসবে এই সিনেমার মেইন টুইস্ট। তো অনেক বছর আগে ফরেনার ওই গ্রামে ক্রিশ্চিয়ান ধর্ম ছড়িয়ে দিতে আসে, আর অন্য একটা গ্রুপ এসেছিল হচ্ছে ব্ল্যাক ম্যাজিক মানে শয়তানের পূজারীরা। তো স্বাধীনতার পর সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু একটা গ্রাম ছিল যারা এখনো ওই ধর্মেই ছিল, মানে শয়তানের ধর্ম। আর 1950 সালের দিকে অস্তিনাপুরাম গ্রামে সবাই শয়তানের পূজা করতো, নর্মাল একটা বিষয়। এবং শয়তানের একটা পুরাতন মূর্তি ছিল যেটা ফরেনাররা রেখে গিয়েছিল, এবং ওই মূর্তির জন্য তারা পশু প্রাণীদের বলি দিত এবং তারা মনে করতো এতে তাদের গ্রামের ভালো হবে, দারিদ্রতা দূর হবে। কিন্তু অনেকদিন বলি দেওয়ার পরও যখন কোনো উন্নতি হয় না, তখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে এবার তাদের একটা মানুষ বলি দেওয়া উচিত। আর ওই সময় ম্যারি নামের একজন মহিলা তাদের বিরোধিতা করে। আর তাছাড়া ওই গ্রাম থেকে ম্যারি ছিল একমাত্র পড়ালেখা জানা মেয়ে। আর এই ম্যারি কে ছিল জানো? মার্লিনের মা, মানে ওই নানি। তবে ঝামেলা ছিল একটাই, ম্যারির স্বামী সবসময় অসুস্থ থাকতো, তার প্যারালাইজ ছিল, হাত পা নাড়াতে পারতো না। আর তখন মার্লিনের জন্ম হয়। তো ম্যারি যেহেতু শিক্ষিত ছিল, সে কুসংস্কারে বিশ্বাস করতো না, তবে ক্রিশ্চিয়ান যে মূল ধারার ধর্ম মানে জিজাসের উপর বিশ্বাস করতো। কিন্তু গ্রামবাসীর সবাই ছিল শয়তানের পূজারী, এবং ওই শয়তানি পূজারী দলের যে লিডার, সে গ্রামের বাকি বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য বলে যে তাদের একটা বাচ্চাকে বলে দিতে হবে। তো এই সময় গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় সদ্য জন্মানো কোনো একটা শিশুকে তারা বলি দিবে। আর তারা মার্লিনকে সিলেক্ট করে, বাট ম্যারি তাদেরকে আটকানোর চেষ্টা করে। ম্যারি বলে আমি যে জিসাসের উপর ভরসা রাখি সেই সবাইকে বাঁচিয়ে নেবে, কিন্তু গ্রামবাসীরা তার কথা তো শোনে না, উল্টো মারধর করে। আর তখন ম্যারির স্বামী একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত নেয়, সে সবাইকে পরামর্শ দেয় যে আমাকেই বলে দিয়ে দাও। আর এরপর সে ঘরে নিজে ওই শয়তানের মূর্তির সামনে গিয়ে প্রথমে নিজে জিব্বা কেটে ফেলে এবং কিছু মন্ত্র বলতে বলতে নিজে নিজেকে বলে দিয়ে দেয় তার সন্তানকে বাঁচাতে। আর এর কয়েক মাস পরে ম্যারি খুবই একাকিত্ব অনুভব করে, আর তখন একজন মহিলা এসে তাকে লুকায়িত ওই ব্ল্যাক ম্যাজিক ওই ব্ল্যাক বাইবেলের ব্যাপারে জানায়। তো ম্যারি তো প্রথমে এগুলো বিশ্বাস করতো না, কিন্তু নিজের স্বামীকে ফিরে পাওয়ার উন্মাদনায়, মানে শয়তান চাইলে তার স্বামীকে ফেরত দিতে পারে, তো এই কারণে সে বিশ্বাস করতে শুরু করে এবং মাটি করে সেই পুরনো বইটি বের করে যেখানে অনেক ডেঞ্জারাস মন্ত্র লেখা ছিল। তো ওই বই অনুযায়ী রিচুয়াল করার জন্য ম্যারি নিজেও তার জিহ্বা কেটে ফেলে এবং রিচুয়াল করার পরে তার চোখ ধীরে ধীরে সাদা হতে শুরু করে, মানে এটা নানির কথা বলছি। আর তখনই এখানে গ্রামবাসী চলে আসে এবং ম্যারিকে ধরে মারতে থাকে। আর এখানে একটা বিষয় বুঝতেই পারছো, মানুষ কখন শয়তানের পূজা করে, যখন সে লোভী হয়ে যায়, মানে মানুষ মরবে, দুনিয়া থেকে ছেড়ে চলে যাবে, এটা তো নর্মাল ব্যাপার। কিন্তু তুমি কি করলো, শয়তানের সাথে চুক্তি করে তাকে তোমার লাগবে, মরা মানুষই লাগবে, তখন কি করলো, ও ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করলো, শয়তানের পূজা করা শুরু করলো। আর মার্লিন ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে বড় হয়েছে, তো গ্রামবাসীর মানুষের বলিদান অন্ধবিশ্বাসের ব্যাপারে জানতো, তো এই জন্য চাইতো ওর দুই মেয়ে শুধুমাত্র লেখাপড়ার দিকে মন দিক। তো যাই হোক, এরপর কাহিনী বর্তমানে ফেরত আসে এবং সেই বৃদ্ধ ডক্টর সাগর এবং ইন্সপেক্টরকে এইসব কাহিনী যখন শোনাচ্ছিল, এইসব গল্প শোনার পরে ইন্সপেক্টর বুঝে যায় তার মানে ঘটনা হলো ওই গ্রামের সকল গ্রামবাসী মূলত বলিদান আর শয়তানের পূজারী, অন্ধবিশ্বাসী। আর এই জন্য তারা কৌশলে মার্লিনকে এই পুরো দুনিয়ার সামনে ভিলেন সাজিয়ে রেখেছে। তো আসল সত্যতা হচ্ছে এটাই যে মার্লিন শয়তানের পূজারী নয়, সে জিজাসেরই পূজা করে, কিন্তু ওই গ্রামবাসীরা কোনো একটা সেট আপ দিয়ে ওকে পজেস করে ওকে দিয়ে আবল তাবল কাজ করাচ্ছে যাতে ফোকাসটা মার্লিনের উপর থাকে। আর তারপর ইন্সপেক্টর এবং সাগর এটাও জানতে পারে যে গ্রামবাসীরা এখন মার্লিনের ছোট মেয়েকে বলে দিতে চায়, কারণ একমাত্র গ্রামের ওরাই পথভ্রষ্ট হয়ে জিজাসের পক্ষে চলে গিয়েছে, মানে ক্রিশ্চিয়ানিটির দিকে চলে গিয়েছে। আর এর চেয়েও আশ্চর্যজনক খবর আমরা জানতে পারি যে মেরি তখনও মারা যায়নি, মানে দাদি, এবং সে শয়তানের এত কাছে চলে গিয়েছিল সে রিচুয়াল দ্বারা নিজেকে বন্দী করে রাখতে পারতো, মানে দেহবন্দী, মানে কেউ যদি তাকে দেখে ফেলতো সে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে তার অভিশপ্ত জায়গায় চলে যেতে পারতো, এবং সে হয়তো মোটামুটি তারা হায়াতও বাড়িয়ে নিয়েছিল বা বয়সও বাড়িয়ে নিয়েছিল, অনেকদিন বাঁচবে। তো যাই এরপর ইন্সপেক্টর আর সাগর ডিসিশন নেয় সে মার্লিন এবং তার পরিবারকে বাঁচাবে, কিন্তু কিভাবে বাঁচাবে ভাই? কারণ একে তো মার্লিন ওদের হাতে নেই, আলিশারও কোনো খবর নাই, মানে নায়িকা, আবার নানিও এখনো বেঁচে রয়েছে, কিন্তু সে তো শয়তানের পূজারী, ভালো না মন্দ আমরা এখনো জানি না। আর মার্লিনকে তো মূলত ওই শয়তানরা বা গ্রামবাসীরা প্রজেস করে সবার সামনে খারাপ বানিয়ে রেখেছে। তো দেখো কি রকম একটা প্যাচ নিয়ে এই সিনেমাটি শেষ হলো। তো সিনেমা হচ্ছে জাদুবিদ্যার, তো জাদুবিদ্যার সিনেমায় কি থাকে, কাটা দিয়ে কাটা ওঠানো যায়, তো আরেকজন কি তান্ত্রিক মান্ত্রিক থাকে, কিন্তু এই সিনেমায় কিন্তু তান্ত্রিক নাই, বাঁচাবে কি একটা পুলিশ অফিসার আর হচ্ছে নায়ক, মানে একটা স্কুল স্টুডেন্ট। তো ওরা দুজন কি পারবে আলিশা, মার্লিন এবং ওই পিচ্চি মেয়েটার ওদের জীবন বাঁচাতে এই শয়তানের গ্রাম থেকে, শয়তানের অভিশাপ থেকে? তো এইসব প্রশ্ন রেখে শেষ হয়ে যায় দ্য ডার্ক বাইবেলের প্রথম পার্টটি, এবং বুঝতেই পারছো হিউজ কিন্তু রহস্য নিয়ে শেষ হয়ে গেছে। যাকে আমরা পুরো সিনেমায় ভিলেন মনে করলাম, আসলে সে ভিলেন না, ভিলেন মূলত তাকে ভিলেন বানানোর জন্য ইউজ করেছে। তো সেকেন্ড পার্ট অনেক মজার হতে চলেছে আই থিঙ্ক। তো তোমাদের কেমন লেগেছে সিনেমাটি, এবং আমরা যে নতুন সিনেমা আনছি তামিল, তেলেগু, এরপর হলিউড, বলিউড, চাইনিজ, জাপানিজ, পর্ন সব, সরি, তো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে ভাই? আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের একটা ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অর নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো, এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে অ্যানিমে টি শার্ট রয়েছে যেগুলো জাপান এবং কোরিয়াতে রানিং যে টি শার্টগুলো চলে সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে, এবং এর ফলে কি হয় ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 টাকা বা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে অ্যানিমের, এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা নয়, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা তোমাকে সেটা দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি
নিতে চাও আমাদের কাছ থেকে, ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি এবং সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধুমাত্র সানগ্লাস এবং ঘড়ির ক্ষেত্রে। আর এছাড়া আমাদের স্নিকার্স এর কালেকশন রয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ সব জুতা। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি মাঝখানে, কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেবো না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও কিন্তু আমাদের এই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসো এবং কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার অনেক হোয়াটসঅ্যাপ নাম্বার তার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করবে, কোনো সমস্যা নেই। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।